খবর শুনছেন নিউজ সংবাদ চ্যানেল থেকে। আজ ২১ তারিখ রবিবার। আজকের ৭টি তাজা খবর। শুরুতে হেডলাইন। হঠাৎ আবহাওয়ার পালাবদল, ঘনীভূত হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় অঝোর ধারায় ভিজে উঠবে আসন্ন পুজোর দিনগুলি। গণিতে এমএসসি হয়েও হিসেব মেলাতে ব্যর্থ কারামন্ত্রী, কোন ধাপে ধরা পড়ল ভুল, তদন্তে নামল ইডি। বড় খবর, ১ অক্টোবর থেকে ফ্রি রেশনের পাশাপাশি মিলবে ১,০০০ টাকা, জারি হল নতুন নিয়ম। পুজোর আগেই আসতে পারে রাজ্য কমিটির ঘোষণা, বঙ্গ বিজেপিতে নতুন সমীকরণ, সম্ভাব্য নামের তালিকা ঘিরে জল্পনা। বাংলার রাজনীতিতে চমক, নির্বাচন কমিশন এক ঝটকায় বাতিল করল ১২টি দল, তালিকায় ন্যাশনালিস্ট, তৃণমূল কংগ্রেসও। চিঠিকাণ্ডে চাঞ্চল্য, সন্তুষ্টি মিত্র স্কোয়ারের ঘটনা তদন্ত নিয়ে মুখ খুললেন পুলিশ কমিশনার। আহমেদাবাদে বিমান দুর্ঘটনা, পাইলট কি ইচ্ছে করেই ডুবিয়েছিলেন বিমান? বাবার চিঠিতে তোলা হলো চাঞ্চল্যকর প্রশ্ন। নমস্কার, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবর নিয়ে। হঠাৎ আবহাওয়ার পালাবদল, ঘনীভূত হচ্ছে প্রবল ঘূর্ণিঝড়, অঝোরধারায় ভিজে উঠবে আসন্ন পুজোর দিনগুলি। পুজোয় কি নামবে অসুর বৃষ্টি? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কাল মহলার দিনেই বিকেল বা সন্ধ্যায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ২৫শে সেপ্টেম্বর উত্তর পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ। সেই নিম্নচাপ থেকেই ৩০শে সেপ্টেম্বর ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে। এর জেরে চতুর্থী থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। নবমীর রাত থেকে ফের প্রবল বৃষ্টি নামতে পারে। আজই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্তত ৯টি জেলায়। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। উপকূলবর্তী ৩ জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। ওপরের ৫ জেলা জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। তবে জলীয় বাষ্পের কারণে বৃষ্টি না হলে অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে। আকাশ থাকবে মেঘলা, কোথাও বা আংশিক মেঘলা। আবহাওয়া দপ্তরের মতে কাল থেকেই বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে শুরু করবে। তবে শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে আবারও ফেরার সম্ভাবনা রয়েছে বর্ষার। বড় খবর, ১ অক্টোবর থেকে ফ্রি রেশনের পাশাপাশি মিলবে ১,০০০ টাকা, জারি হল নতুন নিয়ম। বড় ঘোষণা, দেশের বিভিন্ন রাজ্যে ১ অক্টোবর ২০২৫ থেকে নতুন রেশন কার্ডের নিয়ম কার্যকর হতে চলেছে। এর মাধ্যমে বিপিএল অর্থাৎ দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবার রেশন কার্ডধারীরা শুধু ফ্রি রেশনই পাবেন না, বরং প্রতি মাসে নগদ ১,০০০ টাকার সহায়তাও পাবেন। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল দরিদ্র জনগণের আর্থিক সহায়তা বৃদ্ধি করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। নতুন রেশন কার্ড নিয়মে কি থাকছে? ১,০০০ টাকার নগদ সহায়তা। কারা পাবেন? এই সহায়তা শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য যাদের বিপিএল রেশন কার্ড রয়েছে, যাদের পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম। আবেদন প্রক্রিয়া সহজ ও ডিজিটাল। এই সুবিধা পাওয়ার জন্য আলাদা করে আবেদন করতে হবে না। সরকার স্বয়ংক্রিয়ভাবে বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলিকে চিহ্নিত করবে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ১,০০০ টাকা পাঠাবে। তবে নিশ্চিত করতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং রেশন কার্ডের তথ্য সঠিক ও আপডেটেড রয়েছে। কার্যকর তারিখ ও অন্যান্য তথ্য। কার্যকর তারিখ ১ অক্টোবর ২০২৫। প্রযোজ্য রাজ্যভেদে ধাপে ধাপে এই নিয়ম চালু হবে। ফ্রি রেশন, বিপিএল রেশন কার্ডধারীরা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য পাবেন। কিভাবে নিশ্চিত করবেন আপনি এই সুবিধা পাচ্ছেন? আপনার রেশন কার্ডের তথ্য সংশ্লিষ্ট রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যাচাই করুন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে আপডেটেড রয়েছে কিনা তা দেখে নিন। কোনো সমস্যা হলে নিকটস্থ রেশন দোকানে যোগাযোগ করুন। পুজোর আগেই আসতে পারে রাজ্য কমিটির ঘোষণা, বঙ্গ বিজেপিতে নতুন সমীকরণ, সম্ভাব্য নামের তালিকা ঘিরে জল্পনা। বঙ্গ বিজেপির রাজ্য কমিটি গঠন নিয়ে জল্পনা। ৩রা জুলাই শ্রমিক ভট্টাচার্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হলেও প্রায় ৩ মাস কেটে গেছে, এখনও পর্যন্ত ঘোষণা হয়নি রাজ্য কমিটি।
বিজেপি সূত্রে খবর, কমিটির একটি খসড়া তালিকা তৈরি হয়ে গেছে, তবে চূড়ান্ত ঘোষণা হতে পারে পুজোর পর। বিলম্বের কারণ হিসেবে সামনে এসেছে কয়েকটি বিষয়: আসন্ন বিধানসভা নির্বাচন এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া। কাদের নিয়ে তৈরি হবে নতুন কমিটি? সম্প্রতি নিউ টাউনে বিজেপির এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিএল সন্তোষ, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অমিত মালব্য, অমিতাভ চক্রবর্তী। বিজেপি সূত্রে দাবি, নতুন কমিটি গঠনে আরএসএস অর্থাৎ আরএসএসের প্রভাব স্পষ্ট থাকবে। শ্রমিক ভট্টাচার্য ইঙ্গিত দিয়েছেন, এবার কমিটি গড়া হবে আদি এবং নব্য উভয় পক্ষের কর্মীদের নিয়েই। তবে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী জেলা কমিটিতে অন্তত ৭০% আসন থাকবে আরএসএস ঘনিষ্ঠ বা আদি কর্মীদের। কেন এত সতর্কতা? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে অন্য দল থেকে আসা কর্মীদের উপর অতিরিক্ত ভরসা করে বিজেপি বড় সড় ক্ষতিগ্রস্ত হয়েছিল। ২০১৯ সালের লোকসভায় ১৮টি আসন জিতলেও ২০২৪ সালে তা কমে দাঁড়ায় মাত্র ১২তে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবারের নীতি: বিশ্বাসযোগ্য কর্মী অগ্রাধিকার। এই কারণেই কেন্দ্রীয় নেতৃত্ব ইতোমধ্যে ৩ দফায় সমীক্ষা দল পাঠিয়ে ভোটের ফল বিশ্লেষণ করেছে, যাতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দুর্বল জায়গাগুলো চিহ্নিত করা যায়। সম্ভাব্য পদপ্রার্থীদের তালিকা: সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, প্রবাল রাহা, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো। মহিলা মোর্চার সভানেত্রী শশী অগ্নিহোত্রী, রূপা গাঙ্গুলি। যুব মোর্চার সভাপতি সুরঞ্জন সরকার, তরুণ জ্যোতি তিওয়ারি। গণিতে এমএসসি হয়েও হিসেব মেলাতে ব্যর্থ কারামন্ত্রী। কোন ধাপে ধরা পড়ল ভুল? তদন্তে নামল ইডি। পশ্চিমবঙ্গের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা একসময় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন। পরে ফিজিওথেরাপিতে সাপোর্ট সায়েন্সে ডিপ্লোমাও করেন। কিন্তু অঙ্কের ছাত্র হয়েও নিজের সম্পত্তির খাতায় গড়মিলের অভিযোগে এবার আদালতের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ইডি। আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বিপুল সম্পত্তির অভিযোগে তাকে ৭ দিনের হেফাজতে নিতে শনিবার বিশেষ আদালতে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুনানি শেষে রায়দান স্থগিত রাখা হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হবে মঙ্গলবার, দ্বিতীয়ার দিনে। তৃণমূলের শীর্ষ নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই পরিচিত চন্দ্রনাথকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা তাপস রায়। তার বক্তব্য, একজন মাগুর মাছ বেচত আর চাঁদু টাকা গুনত। বোঝাই যাচ্ছে দুজনেই কাদা জালে ডুবেছিল। নগদ টাকার অঙ্কে গড়মিল। ২০২৪ সালে বোলপুরে মন্ত্রীর বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার হয়। ইডির দাবি, এর সঠিক উৎস দেখাতে ব্যর্থ হন তিনি। আয়কর রিটার্নও নাকি জমা দেননি। যদিও চার্জশিট জমা দেওয়ার পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে তিনি আংশিক ব্যাখ্যা দেন। মন্ত্রীর দাবি, উদ্ধার হওয়া অর্থের মধ্যে ১৯ লক্ষের উৎস তিনি জানাতে পেরেছেন। কিন্তু তদন্তকারীদের বক্তব্য, সেই উৎসও স্পষ্ট নয়। কৃষিকাজ বা রিয়েল এস্টেট থেকে আয় হয়েছে বলে দাবি করলেও কোনো নথি দেখাতে পারেননি। পরিবারের অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেন। ইডির অভিযোগ, শুধু মন্ত্রী নন, তার স্ত্রী ও ২ ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও বিপুল পরিমাণ অর্থ জমা হয়েছে। কর ফাঁকি দিয়েও একবার প্রায় ৯০ লক্ষ টাকা জরিমানা করেছিলেন তিনি। কিন্তু সেই অর্থ এসেছিল কোথা থেকে তার কোনো প্রমাণ মেলেনি। নিয়োগ দুর্নীতির অভিযোগও উঠেছে মন্ত্রীর বিরুদ্ধে। ইডির দাবি, ২০১৬ সালের শেষ দিকে প্রায় ১৫৯ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে গড়ে ৮ লক্ষ টাকা করে নিয়েছিলেন তিনি। সব মিলিয়ে অঙ্ক দাঁড়ায় প্রায় ১২.৭২ কোটি টাকা। কিন্তু সেই বিপুল অর্থের কোনো হদিশ পাওয়া যায়নি। তদন্তকারীরা বলছেন, বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের জবানবন্দিতে প্রথম উঠে আসে মন্ত্রীর নাম। এরপরই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে একাধিক বড় লেনদেনের হদিশ মেলে। আত্মরক্ষায় কৃষিকাজের অজুহাত। নিজেকে রক্ষা করতে চন্দ্রনাথ দাবি করেছেন কৃষিকাজই তার প্রধান আয়ের উৎস। সেই দাবি সত্যতা যাচাই করতে শুক্রবার ইডি আধিকারিকরা বীরভূমের পাইকর এলাকায় কৃষি দপ্তরে যান এবং প্রাসঙ্গিক নথি সংগ্রহ করেন। এখন আদালতের রায়ের অপেক্ষা। বিশেষ আদালতে সিদ্ধান্ত ঘোষণার আগে পর্যন্ত চন্দ্রনাথের রাত কাটতে পারে উদ্বেগেই। ইডি তাকে তিহারে নিয়ে যেতে চাইছে কিনা তা নিয়েও রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল তৈরি হয়েছে। অঙ্কে এমএসসি করেও ব্যক্তিগত হিসেবের খাতারা অসংখ্য গড়মিল। কোটি কোটি টাকার উৎস যখন অজানা, তখন তদন্তের কেন্দ্রে তিনি। এখন দেখার, এই জটিল সমীকরণের সমাধান কিভাবে করে ইডি। চিঠি কাণ্ডে চাঞ্চল্য। সন্তোষী মিত্র স্কোয়ারের ঘটনার তদন্ত নিয়ে মুখ খুললেন পুলিশ কমিশনার। সন্তোষ মিত্র স্কোয়ারে বারবার পুলিশের চিঠি ঘিরে বিতর্ক, মুখ খুললেন পুলিশ কমিশনার।
কলকাতা পুলিশের একের পর এক চিঠি পাঠানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো কমিটি। কমিটির অন্যতম উদ্যোক্তা ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষের অভিযোগ, পুলিশ তাদের পুজো কমিটিকে বারবার টার্গেট করে হয়রানি করছে। পুলিশ কমিশনারের বক্তব্য, দুর্গাপুজোয় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শহরের বিভিন্ন পুজোমণ্ডপ পরিদর্শনে যান কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, কেন সন্তোষ মিত্র স্কোয়ারে একের পর এক চিঠি পাঠানো হচ্ছে। জবাবে তিনি বলেন, দুর্গাপূজায় আমাদের একটাই লক্ষ্য, সাধারণ মানুষের সুরক্ষা। দর্শনার্থীদের ভিড় কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে সেই অভিজ্ঞতার ভিত্তিতেই চিঠি পাঠানো হয়। প্রতিটি চিঠিতেই নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেয়েছে। বিজেপি কাউন্সিলরের অভিযোগ, অন্যদিকে সজল ঘোষের দাবি, কলকাতায় যদি কেউ আমাদের পুজোর মতো ঢোকা বেরোনো বা রাস্তাঘাটের ব্যবস্থা দেখাতে পারে তাহলে আমি আর পুজোর সঙ্গে যুক্ত থাকব না। আমাদের কমিটিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি করছে পুলিশ। এই অভিযোগের জবাবে পুলিশ কমিশনার মন্তব্য করেন, কে কি বলছেন তার উপর আমার মন্তব্য করা ঠিক হবে না। তবে কলকাতা পুলিশ কেবল সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই বদ্ধপ্রতিজ্ঞ। কেন চিঠি পাঠানো হলো? প্রতি বছর বিপুল ভিড় জমে সন্তোষ মিত্র স্কোয়ারে। এবারের থিম অপারেশন সিন্দুর, তাই দর্শনার্থীদের ঢল আরও বাড়বে বলে ধারণা। ভিড় সামলাতে ও নিরাপত্তা খতিয়ে দেখতে এই পুজো কমিটিকে মোট 4টি চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহমেদাবাদে বিমান দুর্ঘটনা, পাইলট কি ইচ্ছে করেই ডুবিয়েছিলেন বিমান? বাবার চিঠিতে তোলা হলো চাঞ্চল্যকর প্রশ্ন। 12 জুন আহমেদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 বিমান। ভয়াবহ ওই দুর্ঘটনায় প্রাণ হারান 260 জন যাত্রী। শুরু থেকেই জল্পনা, এটি কি যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণ। প্রাথমিক তদন্তে উঠে আসে ইঞ্জিন ফুয়েল সুইচ বন্ধ হয়ে গিয়েছিল। 2 পাইলটের কথোপকথনেও শোনা গিয়েছিল প্রশ্ন, তুমি সুইচ বন্ধ করলে কেন? এরপরই গুজব ছড়িয়ে পড়ে পাইলট সুমিত সবারওয়াল নাকি মানসিক চাপে আত্মঘাতী হয়েছিলেন। বাবার বিস্ফোরক চিঠি